আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং ফর লিজ। লিজ মানে ইজারা। তো ইজারা মানে সত্ত্ব বা ভাড়া গ্রহণ করা। এখানে সত্ত্ব বা ভাড়া গ্রহণ করা অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে দুটো পক্ষ চলে আসবে। একটা ইজারা গ্রহীতা, আরেকজন হলো ইজারা দাতা। একজনের সম্পদ আরেকজন ভাড়া নিয়ে যদি সে ব্যবহার করে সেটাকেই বলা হয় আসলে লিজ। অর্থাৎ সম্পদ একজনের, কিন্তু নির্দিষ্ট ভাড়ার বিপরীতে অন্য আরেকজন ওই সম্পদটা ব্যবহার করার অনুমতি গ্রহণ করে, এটাকে বলা হচ্ছে লিজ। দ্যাট মিন্স দুটি পক্ষ থাকবে। ফার্স্ট টাইম আমরা বুঝতে পারলাম লিজে দুইটা পক্ষ থাকবে, একটা লিজ গ্রহীতা অর্থাৎ লিজি, আর একটা হচ্ছে দাতা অর্থাৎ লিজর। তো আমাদের লিজ হলো দুই প্রকার। শুরুতেই আমরা রুলসে চলে আসবো। চ্যাপ্টারের যে রুলসটা জানা লাগবে, 14 মার্কের অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে রুলসটা হলো, শুরুতেই আমরা বলছি লিজ দুই প্রকার। নাম্বার 1 অপারেটিং লিজ, নাম্বার 2 ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ অ্যান্ড ক্যাপিটাল লিজ কি? অপারেটিং লিজ হলো যে লিজের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর কম হয়, ওই লিজকেই বলা হয় অপারেটিং লিজ। অথবা সম্পত্তির বর্তমান মূল্য লিজ পেমেন্টের বর্তমান মূল্যের যদি 90%-এর কম হয়, লিজ পেমেন্টের বর্তমান মূল্যটা যদি কম হয় সম্পত্তির বর্তমান মূল্যের থেকে 90%-এর কম, সেটি হয় অপারেটিং লিজ। আর যখন এই দুটো বেশি বেশি হয়ে যাবে সেটা হবে ক্যাপিটাল লিজ। তাহলে অপারেটিং লিজ চেনার উপায়, নাম্বার 1 আসলে এখানে টোটালে 4টা অপশান চলে আসবে অপারেটিং লিজ চিনতে। নাম্বার 1 যে নো বার্গেইন পারচেজ অপশান, কোনো ক্রয়ের সুযোগ থাকবে না। তারপর ডাজ নট ট্রান্সফার ওনারশিপ, মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। তারপর লিজ পেমেন্টের বর্তমান মূল্য সম্পত্তির বর্তমান মূল্যের 90%-এর কম হবে। আর লিজ টার্মের আয়ুষ্কাল, যত বছর মেয়াদে আমরা লিজ নিচ্ছি, লিজ টার্মের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর যদি কম হয় সেটা হলো অপারেটিং লিজ। তাহলে আমরা দেখি অপারেটিং লিজ চেনার উপায়। নাম্বার 1 ডাজ নট ট্রান্সফার ওনারশিপ, মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। নো বার্গেইন পারচেজ অপশান, ক্রয়ের কোনো সুযোগ থাকছে না। লিজ এর আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর কম হবে। তাহলে লিজের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর কম হবে। মনে করো আমরা লিজ নিয়েছি 2 বছরের জন্য, সম্পত্তির আয়ুষ্কাল 10 বছর, তাহলে 2/10 × 100 ফলাফল 20%। তাহলে সম্পত্তির আয়ুষ্কালের 20% টাইম আমরা ওই সম্পদটা ব্যবহার করব। তাহলে এটি হলো অপারেটিং লিজ। 75-এর কম হলে অপারেটিং লিজ। আর মনে করো এখানে 10 বছরের জন্যই তুমি লিজ নিয়েছো, তাহলে 100%, তাহলে 75%-এর বেশি টাইমের জন্য লিজ নিচ্ছ, দ্যাট মিন্স সেটি হয়ে যাবে ক্যাপিটাল লিজ। 4 নম্বর লিজ পেমেন্টের বর্তমান মূল্য সম্পত্তির বর্তমান মূল্যের 90%-এর কম হবে। আমরা যে লিজের ভাড়া পরিশোধ করি এর একটা বর্তমান মূল্য আছে, আমরা এটা সূত্রের সাহায্যে বের করব। ওই বর্তমান মূল্যের সাথে তুলনা করব সম্পত্তির বর্তমান মূল্য। এই ভিত্তিতে আমরা বুঝবো যে এটা অপারেটিং লিজ নাকি ক্যাপিটাল লিজ। যদি 90%-এর কম হয় তাহলে হবে অপারেটিং লিজ, আর 90%-এর বেশি হলে হবে ক্যাপিটাল লিজ। বলো এই কথাগুলো কি বুঝতে পারছো? অপারেটিং লিজ চেনার উপায়। ওকে, ফার্স্ট টাইম লিজ চিনতে হবে, তারপরে আমাদের বাকি যে কাজ। এই জন্য লিজ চেনার উপায় এই 4টা কথা ভালোভাবে ক্লিয়ার হতে হবে। সেকেন্ডলি ক্যাপিটাল লিজ। আচ্ছা, আমরা অপারেটিং লিজের ট্রিটমেন্ট আগে শিখে নিই, তারপরে আমরা ক্যাপিটাল লিজে যাব। তাহলে বলা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা ইজারা গ্রহীতার বইতে, এখানে দুইজন পক্ষ থাকবে, ইজারা গ্রহীতা আর একজন হলো ইজারা দাতা। তাহলে ইজারা গ্রহীতার বইতে লিজের ভাড়া পরিশোধের জন্য ইজারা গ্রহীতা যে ইজারা গ্রহণ করে তার বইতে অনলি একটাই জাবেদা হয়। অপারেটিং লিজের ক্ষেত্রে অনলি একটা জাবেদা। আমরা যে সম্পদটা ভাড়া নিয়েছি মাসে মাসে তার ভাড়া পরিশোধ করব বা বছরে ভাড়া পরিশোধ করব, আমাদের দায়িত্ব এখানেই শেষ। তাহলে আমরা বলছি জাবেদাটা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। তাহলে লিজের ভাড়া পরিশোধের জন্য ইজারা গ্রহীতা তো ভাড়া পরিশোধ করবে, এর ব্যয় হচ্ছে, তাহলে রেন্ট খরচ ব্যয়, আমরা জানি ব্যয় বা সম্পদ বাড়লে ডেবিট হয় আর কমলে ক্রেডিট হয়। তাহলে এখানে রেন্ট ব্যয় সম্পদ, রেন্ট নামে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ নামে সম্পদ কমছে, ক্যাশ ক্রেডিট। তাহলে ইজারা গ্রহীতার বইতে একটাই জাবেদা, আর কোনো অপশান নাই। অপারেটিং লিজ হলে একটাই জাবেদা। মনে করো আমি একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি, আমি এখানে প্রতি মাসে মাসে কিন্তু একটা ভাড়া পরিশোধ করি। এই বিল্ডিংয়ের কি হইলো না হইলো আমার কিন্তু দেখার বিষয় না, জাস্ট প্রতি মাসে ভাড়া পরিশোধ করি, আমি ওই ফ্ল্যাটটা ব্যবহার করার অনুমতি পেয়েছি।
তাহলে এটাকেই বলা হচ্ছে অপারেটিং লিজ। অ্যান্ড অপারেটিং লিজে গ্রহীতার দায়িত্ব শুধু ভাড়া পরিশোধ করা, একটাই দায়িত্ব। ওকে, ইজারা দাতার বইতে ইজারা দাতার যদি যে সম্পদটা লিজ দিবে ওই সম্পদটা না থাকে ফার্স্ট টাইম ক্রয় করতে হবে। অনেকে সম্পদ ক্রয় করেও লিজ দেয়, তাহলে ফার্স্ট টাইম সম্পদটা ক্রয় করতে হবে। তাহলে সম্পত্তি ক্রয়ের জন্য রিলেটেড অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট, যে সম্পদটা সে ক্রয় করবে ওই সম্পদটা বাড়ছে। নর্মালি সম্পদ ক্রয়ের জাবেদা 9 থেকে যেটা শিখছো, যে সম্পত্তি ক্রয় করবে সেই সম্পদের নাম হবে ডেবিট ক্যাশ ক্রেডিট। সম্পদ বাড়ছে ডেবিট, নগদ সম্পদ কমছে ক্রেডিট। তারপর লিজের ভাড়া প্রাপ্তির জন্য এখানে যে দাতা তার আয় হবে রেন্টটা, তাহলে জাবেদা হবে ক্যাশ আসছে ক্যাশ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। ফ্ল্যাটের যে মালিক সে প্রতি মাসে মাসে কী পায়? ভাড়া পায়, তাহলে তার নগদ আসছে ক্যাশ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। অবচয়ের জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা সবাই জানো। ইন্স্যুরেন্স কমা ট্যাক্স এর জন্য এটা একটা খরচ, খরচ বাড়লে ডেবিট, তাহলে ইন্স্যুরেন্স কমা ট্যাক্স এক্সপেন্স ডেবিট। আর নগদ তো চলে যাচ্ছে পেইড করে দিলে ক্যাশ ক্রেডিট। এই হলো অপারেটিং লিজের রুলস। অপারেটিং লিজটা তেমন একটা গুরুত্বপূর্ণ নাম, এটা 4 মার্কে অনেক সময় দিতে পারে, ম্যাক্সিমাম পরীক্ষায় 10 মার্কের জন্য ক্যাপিটাল লিজটাই আসে। তো আমরা চলে আসি এবার ক্যাপিটাল লিজে, খুব গুরুত্বপূর্ণ এই টপিক্সটা। ক্যাপিটাল লিজ চেনার উপায়, অপারেটিং না হলেই তো ক্যাপিটাল হবে। তো লিজ টার্মের উপায় হলো দুইটা। লিজ টার্মের আয়ুষ্কাল সম্পদের আয়ুষ্কালের 75%-এর বেশি হবে। তাহলে এবার বেশি, তাহলে লিজ টার্মের আয়ুষ্কাল সম্পদের আয়ুষ্কালের 75-এর বেশি। এখানে নির্দিষ্ট টাইমের জন্য তুমি লিজ নিবা, মনে করো লিজ নিয়েছো 10 বছরের জন্য আর ইউজফুল লাইফটাও 10, তাহলে 10/10 × 100, তাহলে 100% টাইম। তাহলে সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর বেশি সময় ধরে আমরা ওই সম্পদটা লিজ হিসেবে ব্যবহার করছি, তাহলে এটি হবে ক্যাপিটাল লিজ। লিজ পেমেন্টের বর্তমান মূল্য সম্পত্তির বর্তমান মূল্যের 90%-এর বেশি হবে। মনে করো আমরা যে সম্পদটা লিজ নিয়েছি তার যে ভাড়া পরিশোধ করছে এই ভাড়ার বর্তমান মূল্য বের করব আমরা। এই বর্তমান মূল্যের সাথে সম্পত্তির বর্তমান মূল্য তুলনা করব। লিজ পেমেন্টের বর্তমান মূল্য এটাকে ভাগ দেব সম্পত্তির বর্তমান মূল্য দিয়ে। এটা করে যদি দেখো 90%-এর বেশি হচ্ছে, দ্যাট মিনস এটা ক্যাপিটাল লিজ। তবে মনে রাখবা দুটো দুই রকম হবে না, দুইটা এক ক্যাটাগরিতেই পড়বে। যদি ক্যাপিটাল লিজে পড়ে তাহলে দুইটো অপশানই ক্যাপিটাল লিজেই পড়বে। এমন কখনো হবে না যে একটা 75-এর বেশি হলো আবার আর একটা 90-এর কম হলো, এমন হবে না। যখন দুইটা তথ্যই দেওয়া থাকবে, অনেক সময় একটা থাকবে, প্রথমটা মাস্ট থাকবে, এই সেকেন্ডটা থাকতেও পারে নাও পারে। সম্পত্তির বর্তমান মূল্য প্রশ্নে না দেওয়া থাকলে এই 2 নাম্বার টার্মের মাধ্যমে চেনা যায় না। লিজ পেমেন্টের বর্তমান মূল্য আমরা অলওয়েজ বের করতে পারবো, এটা সূত্র দিয়ে আমরা বের করব, কিন্তু সম্পত্তির বর্তমান মূল্য প্রশ্নে না থাকলে এই অপশানে চেনা যায় না, তখন এটা কোনো কাজেরই আসবে না। কিন্তু প্রথম অপশান অলওয়েজ থাকবে, নির্দিষ্ট টাইমের জন্য লিজ নিব সেই টাইমটা উল্লেখ করা থাকবে প্রশ্নে অলওয়েজ। ওকে, তাহলে ক্যাপিটাল লিজ চিনতে পারছো? একটু ফিডব্যাক দাও, না বুঝতে পারলে আমি আবার বোঝাবো তো। ওকে, এবার লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয়। লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয় যদি গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু হয়। গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কাজ আছে, আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কাজ নেই। গ্রান্টেড বলতে কি বুঝি আমরা? মনে করো তুমি সম্পদটা লিজ নিচ্ছ 10 বছর মেয়াদে, তুমি বলছো আয়ুষ্কাল শেষে আমি গ্রান্টটি দিচ্ছি, আয়ুষ্কাল শেষে এই সম্পত্তির ভ্যালু তোমাকে 10,000 টাকা আমি বুঝাই দিব। তাহলে ওই সম্পদটা আমরা ব্যবহার করব, আয়ুষ্কাল শেষ হলেও আমি মালিককে বুঝাই দিব 10,000 টাকা, এটা হচ্ছে গ্রান্টেড। তাহলে প্রশ্নে নির্দিষ্ট বলা থাকবে এটা গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু আর আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু। যদি গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু হয় লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয়ে প্রভাব পড়বে এবং ডেপ্রিসিয়েশন নির্ণয়েও প্রভাব পড়বে। আর যদি এটা আনগ্রান্টেড হয় তাহলে ওই রেসিডুয়াল ভ্যালুর কোনো কাজ অঙ্কে হবে না। এখন লিজ পেমেন্টের বর্তমান মূল্য পিভিএ, তোমরা এই সূত্র ফিনান্সে শিখেছো, তাহলে এখানে লিজ পেমেন্ট বা হচ্ছে তোমার লোন নিয়ে সেই কিস্তি পরিশোধ একই বিষয়, কিস্তির সূত্র একই। তাহলে আমরা বর্তমান মূল্য নির্ণয় করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র পিভিএ, সূত্র A/I 1 - 1/1 + I পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস, যদি গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু হয়, রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু এক কথা, SV / 1 + I পাওয়ার n। স্যালভেজ ভ্যালুটুকু হচ্ছে লামসামের সূত্র হয়, কারণ আয়ুষ্কাল শেষেই স্যালভেজ ভ্যালু থাকে, এটা তো প্রতি বছরে থাকে না, একটা এককালীন মূল্য থাকে। সম্পদের আয়ুষ্কাল যদি 5 বছর হয়, 5 বছর শেষে যে মূল্যটা পাবো ওটাকেই স্যালভেজ ভ্যালু বলা হয়।
তাহলে সেটা এইটুকু হলো স্যালভেজ ভ্যালু, এটুকু লামসাম সূত্র। আর ভাড়া লিজ পেমেন্টটা প্রতি বছর বছর বা মাসে মাসে দেওয়া হয়, এর জন্য এটা হবে অ্যানুইটি, এই অংশটুকু অ্যানুইটি। কিস্তি বছরের শেষে দিলে এই ফর্মুলাটা হবে, এটা মুখস্থ করবা। আর শুরুতে দিলে শুধু এই 1+iটা বেশি লিখতে হয়, বাকিটা সেম। তাহলে শুরুটা যদি শেষটা মুখস্থ থাকে, শুরুটা আর মুখস্থ করবা না, মনে রাখবা এই যে 1+i একবার এক্সট্রা লিখতে হবে। ওকে, তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয়ের দুটি ফর্মুলা, কিস্তি বছরের শেষে দিলে আর কিস্তি বছরের শুরুতে দিলে। নেক্সট, লিজ পেমেন্ট নির্ণয়। যদি বর্তমান মূল্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে লিজ পেমেন্ট নির্ণয় করতে হবে, কত করে ভাড়া শোধ করব সেটা বের করতে হবে। এই ভাড়া নির্ণয় করতে গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু, আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু দুটোই প্রভাব পড়বে ভাড়া নির্ণয় করতে হলে। তাহলে মনে রাখবা লিজের বর্তমান মূল্য নির্ণয় করার সময় আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কোনো প্রভাব অঙ্কে পড়বে না। আর যদি আমাদের লিজ পেমেন্টটা নির্ণয় করতে হয়, লিজের ভাড়াটা নির্ণয় করতে হয়, তাহলে গ্রান্টেড আর আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু উভয়টাই প্রভাব পড়বে। তাহলে দুই ক্ষেত্রেই প্রভাব পড়বে, ঠিক আছে। গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু থাকলেও এই সূত্রে এইটুকু এক্সট্রা লিখবো, আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু বললেও সূত্রে এইটুকু এক্সট্রা লিখবো। তাহলে সেম সূত্র আমরা কিস্তি বছরের শেষে দিলে, কিস্তি বছরের শুরুতে দিলে একই সূত্র দিয়ে আমরা করছি, শুধু এখানে কথাটা এই আনগ্রান্টেড কথাটা যুক্ত করে দিয়েছি, এইটুকুই নতুনত্ব। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয়ের যেই ফর্মুলা, তোমার হচ্ছে লিজ পেমেন্ট নির্ণয়েরও একই ফর্মুলা, শুধুমাত্র এইটুকু বোঝার যে রেসিডুয়াল ভ্যালু গ্রান্টেড হইলেও প্রভাব পড়বে, আনগ্রান্টেড হইলেও প্রভাব পড়বে। আর যখন লিজের বর্তমান মূল্য নির্ণয়ের রুলসটা দেখালাম তখন ওখানে লিখে দিয়েছিলাম অনলি ফর গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু, আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কোনো প্রভাব অঙ্কে পড়বে না। ওকে, এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার। যখন ভাড়া নির্ণয় করব তখন রেসিডুয়াল ভ্যালু থাকলেই প্রভাব পড়বে, সে গ্রান্টেড হোক আর আনগ্রান্টেড। আর যখন বর্তমান মূল্য নির্ণয় করব অনলি গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুটাই প্রভাব পড়বে। ইজারা গ্রহীতার বইতে জাবেদা, তো কিস্তি বছরের শুরুতে দিলে যেহেতু কিস্তির দেওয়ার অপশান আছে দুই রকম, শুরুতে অ্যান্ড শেষে, তাহলে রুলসটাও এরকম দুই রকম, শুরুতে অ্যান্ড শেষে। কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছর, এইভাবে মনে রাখবা, প্রথম বছর জাবেদা হয় 4টি, আর পরবর্তী প্রতিটা বছরে জাবেদা হয় 3টি করে, এইভাবে মনে রাখবা। তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছর জাবেদা হবে 4টি, সেকেন্ড বছর থেকে এরপরে যত বছরে জাবেদা করতে বলবে জাবেদা হবে 3টি করে। তো সেই 4টা জাবেদা কী কী? নাম্বার 1, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য, এটা অবশ্য কিস্তি বছরের শুরুতে দিলেও এই জাবেদা, শেষে দিলেও এই জাবেদা। লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, আমরা যখন লিজ নিচ্ছি আমার সম্পদ বাড়ছে, সেই সম্পদটাকে ডেবিট বলছি। তো লিজ অ্যাসেট, যে অ্যাসেটটা লিজ নিব অঙ্ক করার সময় এখানে সেই কথাটা লিখব। এখন আমরা অ্যাসেটস লিখছি, আমরা তো সম্পত্তির নাম জানি না, মেশিন নিলে মেশিন লিখব, অটোমোবাইল নিলে অটোমোবাইল লিখব, বিল্ডিং নিলে বিল্ডিং লিখব, পোস্টে যে সম্পদের নাম থাকবে এখানে সেই নামটা অ্যাড করব। তাহলে লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, সম্পদ বাড়ছে ডেবিট, আর দায়ের সৃষ্টি হচ্ছে, তাহলে লিজ লায়াবিলিটি ক্রেডিট, লোন নেওয়ার মতো। লোন নিলে যেমন ক্যাশ ডেবিট আর লোন ক্রেডিট হয়, এটা তো লোন নিচ্ছি না, আমরা একই টাইপের, আমরা এখানে সম্পদটা লিজ নিচ্ছি। তাহলে ওই সম্পদ বাড়ছে, ক্যাশের জায়গায় যে সম্পদ লিজ নিচ্ছি সেই সম্পদ বাড়ছে, আর আমার দায়ের সৃষ্টি হচ্ছে লোনের মতো দায়, লিজ লায়াবিলিটি ক্রেডিট, লিজের জন্য দায়ের সৃষ্টি। বছরের শুরুতে কিস্তি পরিশোধের জন্য, বছরের শুরুতে কিস্তি দিলে লিজ লায়াবিলিটি ডেবিট, এই যে আমরা লোন নিলে যেমন কিস্তি পরিশোধ করলে লোনটা আস্তে আস্তে কমে যাবে, তেমন এই যে লিজ লায়াবিলিটি দায় এটা আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে ক্রেডিট এটা হয়ে যাবে ডেবিট। তাহলে লিজ লায়াবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছরে জাবেদা করার সময় ইন্টারেস্ট পেয়েবল কথাটা আসবে না, হ্যাঁ, এটা আসবে দ্বিতীয় বছর থেকে। কারণ আমি আজ লিজ নিচ্ছি, এখনই যদি একটা কিস্তি শোধ করি, এই কিস্তির মধ্যে কোনো সুদ থাকে না, সম্পূর্ণটা আসল টাকায় পরিশোধ হয়, তাহলে জাবেদা হবে লিজ লায়াবিলিটি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। তাহলে সেকেন্ড বছর থেকে ইন্টারেস্ট পেয়েবল নামটা আসবে, প্রথম বছরে আমরা শুধু সমন্বয় করে রাখবো, সেটাই পরবর্তী বছরের শুরুতে পরিশোধ করে দিব। ওকে, ইন্টারেস্টের সমন্বয় জাবেদার জন্য বছর শেষে এবার ইন্টারেস্টটা সমন্বয় করব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যেহেতু কিস্তি বছরের শুরুতে দিব,
মনে করো 2010 সালে তুমি লিজ নিয়েছো, তাহলে 10 সালের জানুয়ারিতে একটা কিস্তি দিচ্ছ, তাহলে এই কিস্তির মধ্যে কোনো সুদ নাই কিন্তু। এখন এই যে 1 বছর ব্যবহার করলাম, বছর শেষ ডিসেম্বর, এখানে এসে আমরা সুদের সমন্বয় করব। এইটাই পরবর্তী 11 সালে কিস্তির সাথে এই সুদের টাকা পরিশোধ হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ডেপ্রিসিয়েশনের সমন্বয় যাবে তাই সারা জীবন একটাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এই হলো 4টা জাবেদা প্রথম বছরের জন্য। এই সেম 4টা জাবেদা এবার দ্বিতীয় বছরে হবে 3টা, মানে প্রথম জাবেদাটা আর হবে না। লোন তো জীবনে একবারই নেওয়া হয়, এর পরবর্তী বছরকে বাকি ঘটনা ঘটে, বাট লোন তো আর নেই না। তেমনইভাবে এখানে লিজও তো আমরা একবারই নিব। তাহলে লিজ নেওয়ার জাবেদা, লিজের যে বর্তমান মূল্যের জাবেদা, সেটি প্রথম বছরেই শুধুমাত্র হবে, পরবর্তী বছরগুলোতে এই জাবেদাটা আর হবে না। তার মানে পরবর্তী বছরগুলোতে বাকি 3টা জাবেদা হবে, লিজ পেমেন্টের জাবেদা, ইন্টারেস্টের সমন্বয় জাবেদা, ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা, কাহিনী শেষ। কিস্তি বছরের শেষে দিলে প্রথম বছরে জাবেদা হবে 3টা, পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে 2টি করে। প্রথম জাবেদাটা লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য, এটা কিস্তি বছরের শুরুতে দিলেও যে জাবেদা, শেষে দিলেও সেম জাবেদা। লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল, লিজ ডেবিট, লিজ লায়াবিলিটি ক্রেডিট। এবার ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এবার বছর শেষে কিস্তি পরিশোধের জাবেদা। তাহলে বছর শেষে কিস্তি পরিশোধ করব, লিজ লায়াবিলিটি, এই যে দায় লোন, তো এটা দায় কমে যাবে, লিজ লায়াবিলিটি ডেবিট। ইন্টারেস্ট এক্সপেন্স, কিস্তি যেহেতু বছরের শেষে দিচ্ছি, তাহলে এখানে আর সুদের সমন্বয় জাবেদা হবে না। কিস্তি যেহেতু বছরের শেষে দিচ্ছি, তাহলে এই যে 1 বছর লোনটা ব্যবহার করছি, তাহলে এখন আমরা কিস্তি পরিশোধের সময় ওই 1 বছরের সুদ পরিশোধ করে দিব সরাসরি, এটা আমার খরচ নামে হিসাবভুক্ত হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, এই 3টা জাবেদা কিস্তি বছরের শেষে দিলে। এরপর পরবর্তী প্রতিটা বছরে এই নিচের 2টো করে জাবেদা হবে। হ্যাঁ, পরবর্তী প্রতিটা বছরে নিচের এই 2টি করে জাবেদা হবে। ওকে, একটা অঙ্ক করি আমরা এবার। তাহলে ইজারা গ্রহীতার বইয়ের জাবেদার নিয়ম লিখাইছি ক্যাপিটাল লিজে। যদি আমরা ইজারা গ্রহীতার বইটা পারি, তাহলে দাতার বইয়ের জাবেদার রুলস আলাদা মুখস্থ করা লাগবে না, গ্রহীতার জাস্ট উল্টো করব আমরা। সেই কারণে রুলস আমরা দেখাচ্ছি না আপাতত, গ্রহীতা কমপ্লিট করেই দাতাতে যাব। তাহলে শুরুতে আমরা আজকে একটি অঙ্ক সমাধান করব, অপারেটিং লিজ। অপারেটিং লিজ তেমন একটা পরীক্ষা আসে না, তো বাই চান্স যদি দিয়ে দেয় 4 মার্কের জন্য, তো সেই ক্ষেত্রে এটা পারলেই হচ্ছে। বলছে জেনিফার ব্রিন্ট কর্পোরেশন ওনস ইকুইপমেন্ট, নিজের ইকুইপমেন্ট, দ্যাট কস্ট 72,000 অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ 8 ইয়ার্স উইথ নো সালভেজ ভ্যালু অন জানুয়ারি 1, 2015। জেনিফার ব্রিন্ট লিজ দ্য ইকুইপমেন্ট টু ডোনা হ্যাভিক ইনকর্পোরেশন। এখানে ফার্স্ট টাইম চিনে নিতে হবে কে গ্রহীতা কে দাতা। তাহলে জেনিফার ব্রিন্ট লিজ দ্য ইকুইপমেন্ট, লিজ দিচ্ছে টু মানে তে, ডোনাকে। তাহলে জেনিফার ব্রিন্ট সে লিজ দিচ্ছে ডোনাকে, তাহলে জেনিফার ব্রিন্ট হচ্ছে গ্রহীতা আর ডোনা হচ্ছে দাতা। এই জায়গাটা আগে বুঝতে হবে, কে গ্রহীতা কে দাতা। কারণ পরীক্ষায় আসলো গ্রহীতার বইতে জাবেদা করো, তুমি করে আসলে দাতার বইতে, তাহলে বিপদ। তাহলে এইটুকু থেকেই জেনিফার ব্রিন্ট লিজ দ্য ইকুইপমেন্ট, লিজ দ্য ইকুইপমেন্ট বলতে লিজ দেওয়া হচ্ছে টু মানে তে, ডোনাকে। তাহলে জেনিফার লিজ দিচ্ছে ডোনাকে। বলো তো বুঝেছো? তাহলে টু মানে তে, টুর আগেরটা হচ্ছে সরি আমি তো এখানে ভুল বুঝাইছি। তাহলে জেনিফার ব্রিন্ট লিজ দ্য ইকুইপমেন্ট, তাহলে জেনিফার ব্রিন্ট লিজ দিচ্ছে টু মানে তে, ডোনাকে লিজ দিচ্ছে। তাহলে জেনিফারের সম্পদ, জেনিফার হচ্ছে দাতা আর এখানে ডোনা হচ্ছে গ্রহীতা। তাহলে বলা হচ্ছে জেনিফার ব্রিন্ট, এই জায়গাতেও বোঝা যাচ্ছিল জেনিফার ব্রিন্ট কর্পোরেশন ওনস মানে নিজের, তাহলে নিজের সম্পদ সে লিজ দিচ্ছে। তাহলে বলা হচ্ছে এই লাইনে জেনিফার ব্রিন্ট লিজ দ্য ইকুইপমেন্ট টু মানে তে, ডোনা হ্যাভিক ইনকর্পোরেশন। তাহলে জেনিফার লিজ দিচ্ছে ডোনাকে, তাহলে জেনিফার এখানে কি জেনিফার দিচ্ছে, তাহলে লিজ দিচ্ছে, দ্যাট মিনস জেনিফার হচ্ছে দাতা, গ্রহণ করছে কে, গ্রহণ করছে তোমার হচ্ছে ডোনা, তাহলে ডোনা হচ্ছে গ্রহীতা। ফর 1 year উইথ 1 রেন্টাল পেমেন্ট টাকা 15,000 অন জানুয়ারি 1 প্রিপার জেনিফার ব্রিন্ট কর্পোরেশন 2015 জার্নাল এন্ট্রিজ। তাহলে জেনিফারের বইতে জাবেদা করতে বলছে, তাহলে জেনিফার কে দাতা, তাহলে দাতার বইতে টোটালি জাবেদা হয় 4টা, নিয়মে লিখছিলাম সম্পত্তি ক্রয়ের জন্য, তো এটা তো ক্রয় করছে না, নিজের ইকুইপমেন্ট লিজ দিচ্ছে, তাহলে এই জাবেদাটা হবে না।
আর যদি বলা থাকতো ওনস না বলে পারচেজ ইকুইপমেন্ট দ্যাট কস্ট এত, তাহলে হতো ইকুইপমেন্ট ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। তাহলে ইজারা দাতার বইতে রুলসে দেখা যাচ্ছে 4 টাইপের জাবেদা হয়। এখন এই অঙ্কে আমাদের জাবেদা হবে মাত্র 2টা। নাম্বার 1 তোমার হচ্ছে অবচয়ের জাবেদা, আর এই যে ভাড়া প্রাপ্তির জাবেদা, অনলি 2টা জাবেদা। তাহলে এই যে রেন্টাল পেমেন্টটা করছে 15,000, তাহলে দাতার জন্য এটা কি ভাড়াটা, রেন্টটা আয়, তাহলে জাবেদা হবে 2টি মাত্র। প্রথমেই ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট 15,000 টাকা। টু রেকর্ড রিসিভ ফর 1 ইয়ার লিজ পেমেন্ট, লিজ পেমেন্টটা রিসিভ করা হচ্ছে। আর অবচয়ের সমন্বয় জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অবচয়ের সমন্বয় জাবেদা সারা জীবন একই হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড। সম্পত্তির আয়ুষ্কাল 72,000, সম্পত্তির ভ্যালু 72,000, আয়ুষ্কাল 8 বছর, 9,000 টাকা। তাহলে আমরা আবারও রিপিট করছি, অপারেটিং, এটা হচ্ছে অপারেটিং লিজ। কীভাবে চিনব অপারেটিং লিজ? এখানে আমাদের ইউজফুল লাইফ বলা আছে 8 বছর, কিন্তু লিজের মেয়াদটা বলা নাই। হ্যাঁ, অন জানুয়ারি 2015 জেনিফার বেন লিজ দ্য ইকুইপমেন্ট টু ডোনা ফর 1 ইয়ার। এই যে, তাহলে এই যে 1 বছরের জন্য লিজ নেওয়া হচ্ছে। তাহলে বলা হচ্ছে জেনিফার বেন লিজ দ্য ইকুইপমেন্ট টু ডোনা হাভিক ইনকর্পোরেশন ফর 1 ইয়ার। তাহলে 1 বছরের জন্য যদি লিজ নাও, তাহলে সম্পত্তির আয়ুষ্কাল 8 বছর, তাহলে 1/8 করবা ইন্টু 100 করবা, করে দেখবা যে এটা কোন টাইপের লিজ। যদি 75%-এর কম হয় অপারেটিং লিজ, তাহলে 1/8 গুণ 100, এটি তো 75%-এর কম হচ্ছে, দ্যাট মিনস এটি অপারেটিং লিজ। তাহলে অপারেটিং লিজ দাতার বইতে জাবেদা চাইছে। যদি গ্রহীতার বইতে জাবেদা চাইতো, অনলি একটা জাবেদা হইতো, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এইটুকুই শুধুমাত্র। আর দাতার বই হলে সর্বোচ্চ 4টা জাবেদা হয়, সম্পত্তি ক্রয়ের জাবেদা। তো এখানে ওন ইকুইপমেন্ট নিজেরটা, এই জন্য ক্রয় হয়নি, দ্যাট মিনস জাবেদা হবে না। 2 নাম্বার ভাড়া প্রাপ্তির জাবেদা, সেটা ভাড়া প্রাপ্তি হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। 3 নাম্বার ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। 4 নাম্বার যদি কোনো খরচ হতো, ইন্স্যুরেন্স ট্যাক্স বাবদ খরচ হতো, তার জাবেদা হতো। তো এগুলো হয়নি, দ্যাট মিনস এখানে শেষ। ওকে, প্রবলেম 1 কমপ্লিট হলো। বি পার্টের জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি পার্টের জন্য তো তোমাদের কাজ হচ্ছে রুলসটা সুন্দর করে আয়ত্ত করে নিয়ে। আগামী ক্লাসে আমরা ক্যাপিটাল লিজের অঙ্ক শেখাবো। এই রুলস ভালো করে আয়ত্ত হয়ে গেলে অঙ্ক একেবারে ইজি হয়ে যাবে। তাহলে বারবার করে রুলসটা পড়বা, খাতায় লিখে নিবা, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।